হঠাৎ ট্রাকটি এক ঘড়ঘড় শব্দ করে দাঁড়িয়ে পড়ল। সামনের নিকষ কালো রাস্তায় ট্রাকের হেডলাইটের আলোতে যেন ধু ধু করছে। বিশু গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরেছিল। তারপর ধীরে ধীরে নিচে নেমে এলো। দীপকও পাশে ঘুমোচ্ছিল। শব্দ পেয়ে ঘুম ভেঙে সে জানলা দিয়ে তাকালো। আহা, কি হলো আবার বিশু? ধুত শালা, মনে হয় নিচে কিছু আটকে গেছে। বিশু ও তার সঙ্গী দীপক বিকাশপুরের এক কারখানায় ট্রাক চালাতো। ট্রাক নিয়ে দূরে দূরে মালপত্র পৌঁছে দেওয়াই তাদের প্রতিদিনের কাজ ছিল। ওই রাতেও তারা এক পুরনো জঙ্গলের মাঝ দিয়ে জনমানব শূন্য রাস্তায় ট্রাকটি নিয়ে বেরিয়েছিল। সময়টা ছিল রাত 10:12। চারিপাশে ঘন জঙ্গল ও তার মাঝে এক ভাঙা এবড়ো খেবড়ো রাস্তা। ট্রাকের হেডলাইট ছাড়া আর অন্য কোথাও কোনো আলো ছিল না। বিশু গাড়ি চালাচ্ছিল আর দীপক তার পাশের সিটে বসে ঝিমুচ্ছে। আরে বিশু, এ কোন রাস্তা দিয়ে যাচ্ছ? এই রাস্তা তো একেবারে শুনশান গো। আরে এটা শর্টকাট, তাড়াতাড়ি পৌঁছে যাব। ভয় পাস না, এটা জঙ্গল, শ্মশান নয়। কিন্তু বিশু জানতো না যে এই জঙ্গলে শুধু গাছ না, আরও অন্য কিছু আছে। হঠাৎ ট্রাকটা থেকে এক ঘড়ঘড় শব্দ হয়ে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। ট্রাকটা রাস্তার মাঝামাঝি এসে থামলো। নেও বোঝো ঠেলা, এই কদিন আগেই তো সার্ভিসিং করালাম। বিশু নিচে নেমে এলো আর ট্রাকের বোনারটা খুলতে লাগলো। দীপকও নিচে নেমে এলো, কিন্তু তার চোখ হঠাৎ ডান পাশে পড়তেই সে দেখল রাস্তার পাশে ঝোপঝাড়ের মধ্যে সাদা কাপড় পরে এক মহিলা হাঁটু গেড়ে বসে আছে। ওর চুলগুলো খোলা, চোখ মুখ ঢাকা। বিশু, ওপরে ওঠো তাড়াতাড়ি। আহা, আবার কি হলো? বিশু, ও বিশু, দেখো ওখানে কে যেন বসে আছে। একটা মহিলা সাদা শাড়িতে, কিন্তু একটু নড়ছে না তো। দেখো না, দেখো। বিশু প্রথমে খানিকটা হেসে উঠল, কিন্তু যখন সে একটু নজর করে দেখল তার হাসি থেমে গেল। বলছি নিশি বা পেতনি নয় তো? যাই হোক না কেন দীপক, আমাদের ট্রাকটা ঠিক করতেই হবে। ট্রাকটা চালু না হলে যে আমরা এখান থেকে বেরোতে পারবো না রে। দীপক ভয়ের চোটে ট্রাকের ভেতরে এসে বসলো আর দরজাটা বন্ধ করে দিল। বিশু ট্রাকের বোনাটে ঝুঁকে দেখল। অন্ধকারের টর্চের আলোতেই সে কোনো এক তার জোড়া দিতে লাগলো। দীপক ট্রাকের ভেতরে চুপচাপ বসেছিল। তার চোখ এখনো সেই দিকেই আটকে আছে যেখানে ওই সাদা শাড়ি পরা মহিলাটি বসে আছে। কিন্তু তখনই সেই অবয়বটি একটু নড়ল। সাদা শাড়ি পরা ওই অবয়বটি হঠাৎ করে উঠে দাঁড়ালো। ওর আচরণ একদমই মানুষের মতো ছিল না। ওর গলা যেন এক পাশে কাত হয়ে আছে। দীপকের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। দীপক ও তার দিকে তাকিয়েই ছিল। হঠাৎ সেই মহিলাটি তার মাথা সোজা করল। মুখের সামনে কালো এলোমেলো চুল মাথা থেকে কাঁধ অবধি ঝুলছে। মুখ যেন দেখা যাচ্ছে না, শুধু একটা ছায়া। আর সে সোজা ট্রাকের দিকে ধীরে ধীরে আসতে লাগলো। আশেপাশে কোনো শব্দ নেই, কিন্তু তার চলার সময় শুকনো পাতার মচমচ শব্দ হতে লাগলো। প্রতিটি পা ফেলার সময় শুকনো পাতার শব্দ যেন আরো আরো কাছে এগিয়ে এলো। বিশু, এ আমি কি দেখছি? দীপক যেন তার চোখের পলক ফেলতেই ভুলে গেছে। কিন্তু হঠাৎ ওই মহিলা দীপকের দিকে সোজা করে তাকালো, যেন সে বুঝে গেছে দীপক তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ তখন তার চলার গতি বেড়ে গেল। দীপক তার কাঁপা কাঁপা হাতে ট্রাকের হর্ন বাজাতে যাবে, কিন্তু তার হাত যেন আটকে গেছে। তীব্র সাহস জুগিয়ে সে চিৎকার করে উঠল। বিশু, বিশু, ও ও আসছে, কেউ আছে ওখানে। সাদা শাড়ি, সাদা শাড়ি, তাড়াতাড়ি কর। বিশু বোনাটের সামনেই ছিল। ওর কানে দীপকের চিৎকার ভেসে আসতেই সে একটু ঝুঁকে পাশে দেখতেই দেখে রাস্তার ঠিক পাশেই ওই সাদা শাড়ি পরা অবয়বটি এগিয়ে আসছে। কিন্তু তার পা মাটিতে ছিল না, যেন সে হাওয়ায় ভাসছিল। আর সেই অবয়বটি দ্রুত ট্রাকের দিকে এগিয়ে আসছে। বিশুর চোখ মুখ যেন ঘামে ভিজে গেছে। সাদা শাড়ি পরা ওই ছায়ামূর্তি আর মাত্র 10-12 পা দূরেই আছে। সে হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে এলো। জঙ্গলের শুকনো পাতার সরসর আওয়াজ হচ্ছিল। বিশু কাঁপা কাঁপা হাতে শেষ তারটি লাগিয়ে তৎক্ষণাৎ ট্রাকের বোনারটা বন্ধ করলো। দীপক, ঠিক হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি ইঞ্জিন চালু কর। দীপক ট্রাকের ভেতরে বসে কাঁপছিল, কিন্তু সে যেমন তেমন করে কাঁপা কাঁপা হাতে ট্রাকের চাবিটি ঘোরালো। ট্রাকটা কয়েকবার ঝটকা খেয়ে ধোঁয়া বেরিয়ে জোরে এক শব্দ করে স্টার্ট হলো। বিশু যেন তার নিঃশ্বাস ফিরে পেল। ও সোজা দৌড়াতে লাগলো দরজার দিকে। আর তার ঠিক সামনে এসে দাঁড়ালো সেই ছায়ামূর্তি। পরনে সাদা শাড়ি, এলোমেলো চুল, ঝলসানো শরীর। বিশু দৌড়ে এলো,
ঝটপট ট্রাকের ভেতরে গিয়ে বসলো। দীপক তাড়াতাড়ি এক্সেলারেটরে চাপ দিতেই ট্রাকটি এক জোরালো শব্দ করে এগিয়ে গেল। যখন ওরা দুজন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো, তখন বিশু তাকিয়ে দেখলো ওই মহিলা এখনো ওই রাস্তার মাঝে দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে যাচ্ছে। দেখতে দেখতে তার ঘাড় এক পাশে ঝুলে পড়ল। ভাই ভাই এটা কি ছিল? বিশু 2 সেকেন্ড দীপকের দিকে তাকিয়ে আবার সেই আয়নায় দেখলো ওই মহিলা সেখানে আর নেই, যেন কোনো ভোজবাজির ন্যায় উধাও হয়ে গেছে। দুজনে একে অপরের দিকে তাকালো। দুজনের নিঃশ্বাস এখনো তীব্র। তারা মনে করলো আপদ বিদেয় হয়েছে, কিন্তু না, ট্রাকটা জঙ্গলের রাস্তায় হু হু করে এগোতে লাগলো। দুজনের বুক ধকপক করছে আর মুখে চোখে আতঙ্কের ছাপ। ঠিক তখনই দুজনে যেই সামনে দেখলো, সামনের রাস্তায় ওই অবয়ব আবার দাঁড়িয়ে আছে, ঠিক ওদের ট্রাকের সামনে। বিশু, এ কোনো নিশি নয় তো? বিশু ভয়ে ভয়ে তার 2 চোখ বন্ধ করে ফেললো। কিন্তু রাস্তা এখনো আগের মতোই মনে হচ্ছে, অন্ধকারে ঢাকা, দুপাশে ঘন জঙ্গল। কিছু সময় পর পর আবার সেই দৃশ্য দেখা যেতে লাগলো। একই রাস্তার মোড়, একই গাছ ও একই মোড়ে দাঁড়ানো ওই ছায়ামূর্তি। ভাই বিশু, আমরা এই রাস্তা পার করে ফেলেছিলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, কিন্তু আবার কিভাবে? রাস্তা বদলাচ্ছিল না, তাদের ফোনেও কোনো সিগন্যাল ছিল না যাতে তারা ম্যাপ দেখতে পারে। যেই ট্রাকটি পরের মোড় ঘুরল, সেই মহিলা আবার সামনে, সাদা শাড়ি, খোলা চুল, কিন্তু অবয়বটি এবার দ্রুত ট্রাকের সামনে এগোতে লাগলো। তার পা আর হাওয়ায় ছিল না, সে দৌড়াচ্ছিল। দীপক হট করে গাড়ির ব্রেক চাপ দিতেই ট্রাকটি দ্রুত থেমে গেল। বিশু তার চোখ বন্ধ করে ফেললো, কিন্তু সামনে কিছুই নেই, চারিদিক নিস্তব্ধ অন্ধকার। হঠাৎ কিছু লাল ফোঁটা ট্রাকের কাচের উপরে পড়লো। দুজনেই চমকে দেখলো রক্ত। দীপক, তুই দেখলি? ট্রাকের ওপরে ওপরে কিছু হাঁটছে। ট্রাকের ওপরে কিছু ভারী পায়ে চলার শব্দ। কেউ মাথা নিচু করে ট্রাকের ভেতরে দেখলো। বিশু কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলো। ও বিড়বিড় করতে লাগলো, রাম 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 রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, রাম 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 রাম, হরে কৃষ্ণ। দীপকও আস্তে আস্তে রাম নাম জপতে থাকলো। ঠিক তখনই সব শান্ত। কেউ যেন ছাদ থেকে লাফিয়ে পড়ল। দীপক আবার ট্রাক চালু করলো। ট্রাকটি ধীরে ধীরে এগোতে থাকলো। সামনে ও পেছনে কিছুই দেখা যাচ্ছে না, শুধু এক ভাঙা রাস্তা আর দুপাশের জঙ্গল। বিশু ও দীপক দুজনের মুখ শুকিয়ে গেছে, চোখ ঘুমে নয় ভয়ে লাল হয়ে গেছে। দীপক ঢোক গিলল। তখনই বিশুর একটা কথা মনে পড়ে গেল। ওর জ্যাঠামশাই রবীন ঘোষাল ট্রাক চালাতেন, আর তিনি একবার বলেছিলেন, যদি রাস্তাঘাটে রাতের বেলায় দেখিস কোনো ছায়া মূর্তি তোর পেছনে এসছে, তাহলে ট্রাক থেকে কোনো সময় নিচে নামবি না। যেখানে জায়গা পাবি সেখানে গাড়ি থামিয়ে তার পাশে আগুন জ্বালিয়ে হলুদ ও লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিবি, আর বলবি নিমের ডালে দিলাম ফট, নিশি তুই পিছে হট। এই কথাটা বিশুর এক্ষুনি মনে পড়ল। ওই সময় সে রাস্তার মোড়ের সামনে এক ভগ্ন বাড়ি দেখতে পেল। থাম থাম, ওইখানে চল, যদি ওইখানে কিছু পাই। দীপক ভয়ে ভয়ে ট্রাকটিকে সেই জীর্ণ বাড়ির সামনে থামালো। চারিপাশে নিস্তব্ধ অন্ধকার, যেন জঙ্গলও তার নিঃশ্বাস চেপে আছে। বিশু ট্রাকের বাক্স থেকে হলুদ ও লঙ্কার গুঁড়োর প্যাকেট বের করলো। দীপক তখনও বিড়বিড় করে যাচ্ছে। বিশু আশেপাশে দেখে কিছু শুকনো ডালপালা দিয়ে ট্রাকের পাশে এক থালায় হলুদ ও লঙ্কার গুঁড়ো ছিটিয়ে আগুন জ্বালালো। আগুনের সামনে সে জোরে জোরে বলতে লাগলো, নিমের ঝোলায় দিলাম ফট, নিশি তুই পিছু হট। যার যা চাই সে সেটা পাবে, কিন্তু রাস্তা ছেড়ে দাও, তুমিও চলে যাও, আমাদেরও যেতে দাও। ওর শব্দ যেন জঙ্গলে হাওয়ার মতো বইতে লাগলো। দীপক আবার ট্রাকটা স্টার্ট করলো। হেডলাইটের তীব্র আলো জ্বলে উঠল, যেন সব স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু তখনই ট্রাকের পেছন থেকে এক কড়কড় করে আওয়াজ হয়ে উঠল, যেন কেউ নখ দিয়ে লোহার উপর আঁচড়াচ্ছে। বিশু দৌড়ে ট্রাকের ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। আর দেখলো ওই মহিলা, চেহারা আগুনে ঝলসানো, চোখ দুটো কালো অন্ধকারে ঢাকা, আর তার মুখ দিয়ে যেন রক্ত ঝরছে। সে এখন ট্রাকের পেছনে দাঁড়িয়ে তাদেরকেই লক্ষ্য করে যাচ্ছে। ভাই বিশু, বাঁচা বাঁচা আমায় ভাই। বিশু দীপককে সরিয়ে নিজে চালকের সিটে বসলো। ইঞ্জিন ঘড়ঘড় শব্দ করে উঠল। প্রথমবারে স্টার্ট হলো না, দুবারেও হলো না, তিনবারের বার যেন কোনো এক অদৃশ্য শক্তি ট্রাকটিকে ধাক্কা দিল। ট্রাকটা স্টার্ট নিল। বিশু তাড়াতাড়ি পিকআপে পা দিতেই ট্রাকটা এক তীব্র গতিতে এগিয়ে গেল সামনের দিকে। পেছনে তাকিয়ে দেখলো ওই মহিলা সেই জায়গায় দাঁড়িয়ে আছে,
কিন্তু এক জ্বলতে থাকা আগুনের রেখা তাকে ট্রাকের কাছে আসতে বাধা দিচ্ছে। পরের দিন সকালে যখন তারা সামনের এক চায়ের দোকানে পৌঁছালো, তখন তারা ওই চায়ের দোকানদারকে জিজ্ঞাসা করলো, কাকা, এই জঙ্গলের রাস্তায় কি কোনো মহিলাকে দেখতে পাওয়া যায়? দোকানদার একটু থামলো, তারপর আমতা আমতা করে বলে উঠল, কয়েক বছর আগে এক মহিলাকে ওই রাস্তায় ডাকাতি করে আগুনে উড়িয়ে দেওয়া হয়। সবাই বলে সেখানে নাকি সাদা শাড়ি পরে এক মহিলা রাস্তার ধারে বসে থাকে, আর রাতে যে আর যারা ওর রাস্তা দিয়ে যায় তাদের পিছু করে। সুযোগ পেলেই কার বোটকে ফেলে দেয় রাস্তার ধারে। বিশু ও দীপক এখন চুপ, তাদের চোখে ওই ভয় যেন এখনো ভেসে বেড়াচ্ছে। রাত গভীর, চারিদিকে শুধু শ্মশানের নীরবতা আর পোড়া কাঠের গন্ধ। গ্রামের 3 জেলে বন্ধু রহিম, কুদ্দুস আর ফেজলু, তারা নদীর ধারে বসে বিড়ি খাচ্ছিল। এমন সময় রহিম বলে উঠল, কিরে ফজলু আর কুদ্দুস, তোরা কি জানোস শ্মশানের ওই পুরানো খবরদার নিজামে কি গুপ্তধন লুকায় রাখছে? দন থাকলে আগে কেউ লয়ে যেত না? ওরা সব ভিতর ডিম, সব ভয় পায়। সবাই কয় এই কবরে নাকি মরা মানুষ থাকে, ভূত পিশাচ সব আছে। 3 জন একে অপরের দিকে তাকালো, তারপর একসঙ্গে উঠে দাঁড়ালো। চল তাহলে একবার গিয়েই দেখি। এভাবেই তারা 3 জন এগিয়ে গেল শ্মশানের দিকে। কুদ্দুস, কুদালটা ভালো করে ধরে রাখিস, দেখিস থাইকে যাস না আবার। বেশি কথা কইস না, দেখছোস এটা কি? চুপচাপ চল। তারা শ্মশানে এসে পৌঁছালো। চারিদিকে শুকনো পাতার মচমচ শব্দ, হালকা বাতাসও বইছে। কিরে রহিম, এই জায়গা তো কত কবর, ওই পুরন কবর কোনটা? পুরনো কবর কোনটা আমি জানি, আয় আমার পিছে পিছে আয়। এভাবেই তারা 3 জন পুরনো কবরের সামনে এসে দাঁড়াল। কবরের গায়ে আঁকিবাঁকি কিছু চিত্র আঁকা। কুদ্দুস তার আশেপাশে ভয়ে ভয়ে তাকিয়ে দেখল, তার আশেপাশে পড়ে আছে কিছু নরকরটি, আর তার ভেতর কি যেন কিলবিল করে নড়ছে। এ দেখে কুদ্দুস কাচুমাচু মুখ করে ফজলুর দিকে গা ঘেঁষে দাঁড়ালো। এ রহিম ভাই, বাড়ি চল, আমার কিন্তু বড্ড ভয় লাগতেছে। দে কোদালটা এবার দে দেখিনি। এমন সময় রহিমের হাতে ধরা কোদালটা নেমে পড়ল কবরের সামনে। ঘুরতে ঘুরতে ঝম করে একটা শব্দ হতেই তাদের 3 জনের মুখে হাসি ফুটে উঠল। তারা মাটি সরিয়ে দেখতে পেল একটা পুরানো লোহার বাক্স। এইটার ভিতরে গুপ্তধন থাকবো, খোল খোল খোল। বাক্সটি খোলার পর তারা আতঙ্কে চিৎকার করে পিছিয়ে গেল। ভেতরে একটি কাটা হাত, হাতে পোকা কিলবিল করছে। এমন সময় হাতটি যেন একটু নড়ে উঠল। দু শালা, এটা তো মরা মানুষ রাত। রহিম সেই হাতটি ধরে কবরের বাইরে ছুঁড়ে ফেলে দিল। একটা গভীর ফিসফিস আওয়াজ পুরো শ্মশান চত্বর জুড়ে বইতে লাগলো। ঠিক তখনই একটা ছায়ামূর্তি তাদের সামনে এসে দাঁড়ালো। ছায়ামূর্তির চোখ দুটি লাল, শরীর পচা রক্তে ভেজা। সে ফজলুর দিকে তাকিয়ে তার হাত থেকে রহিম, কুদ্দুস, কুদ্দুস, বাসা বাসা, আমার বাসা। কিন্তু মুহূর্তের মধ্যেই হাতটা তাকে মাটির নিচে টেনে নিল। এক গাদা রক্ত ছিটকে চারপাশ রাঙা হয়ে গেল। এই দেখে কুদ্দুস আতঙ্কে পালানোর চেষ্টা করল। ঠিক তখনই নিচ থেকে উঠে এলো রক্তমাখা কিসের একটা হাত। রক্তমাখা হাতগুলি কুদ্দুসকে ও মা গো, এটা কি? আমাদের বাসা, আমার বাসা কুদ্দুস।
মাথা আর বুক অন্যদিকে। শ্মশানের মাটির উপর যেন রক্তের বন্যা বয়ে গেল। তখনই রহিম দৌড়ে পালাতে লাগলো। চিৎকার করে বলতে লাগলো, গ্রামে ঢুকেই রহিম চিৎকার করে বলতে লাগলো, মাইরে ফেলেছে, সবাইকে মাইরে ফেলেছে। গ্রামের লোকজন তাকিয়ে দেখলো, কিন্তু তখনই ফটিক খুঁড়ো রহিমের দিকে ভালো করে তাকিয়ে বলে উঠলো, তোরা সব পালা, এটা মানুষ না, পালা পালা। লোকেরা আতঙ্কে চিৎকার করে রহিম চায়ের দোকানে থাকা আয়নায় তাকিয়ে দেখলো তার দুই চোখ গর্তে ঢুকে গেছে। ঠোঁট চিরে ধারালো দাঁতগুলি বাইরে বেরিয়ে আছে। সে এখন আর মানুষ না, সে এখন শ্মশানেরই এক অংশ হয়ে গেছে। আর সেই মুহূর্তে দূর থেকে ভেসে এলো এক ভয়ানক কণ্ঠস্বর। আমার হাত নষ্ট করছিস, এখন তুই হবে আমার নতুন হাত। এক শুনশান রাস্তায় শিবুর গাড়ি ফুল স্পিডে ছুটে চলেছে। তার পাশের সিটে বসে আছে বিক্রম। সে তার কানে হেডফোন দিয়ে নিজের পছন্দের গান শুনছিল। পেছনের সিটে তাদের ছোট ভাই রাহুল গাড়ির সিটে মাথা রেখে আধো আধো ঘুমে ডুবেছিল। শিবু কখনো গাড়ির আয়না দিয়ে নিজের ছোট ভাইকে দেখছিল, আবার কখনো পাশে বসা বিক্রমকে। তারা পাহাড়ে ঘুরতে বেরিয়েছে, একটা ছোট্ট ফ্যামিলি ট্রিপ। কিন্তু সেই রাতে পাহাড়ের রাস্তা ছিল অদ্ভুত নির্জন। চারপাশে এমন এক ভয়ঙ্কর নীরবতা ছিল যে যেন এক বিশাল শ্মশান ঘাট। গাড়ির স্পিডোমিটারের কাঁটা প্রায় 100 ছুঁই ছুঁই। হঠাৎ শিবুর গাড়ির সামনে কোথা থেকে যেন একটা মহিলা এসে আচমকা দাঁড়ালো। তার কোলে একটা ছোট বাচ্চা। শিবু ব্রেক কষার আগেই গাড়ির সজোরে ধাক্কা মারল সেই মহিলাকে। মহিলা আর শিশুটি প্রায় 20 ফুট দূরে ছিটকে পড়ল। রাস্তায় পড়ে ছটফট করতে লাগলো তারা। সেই দৃশ্য দেখে শিবুর বুকের ভেতরটা কেঁপে উঠল। তার পা ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। হঠাৎ ব্রেক কষায় গাড়িটি তার নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটা গাছে ধাক্কা খেল। ঘটনার আকস্মিকতায় ও প্রচণ্ড ভয়ে তার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। শিবুর চোখের সামনে বারবার ভেসে উঠছিল সেই দৃশ্য। শিবু, কি হয়েছে তোমার? বিক্রম, এই বিক্রম, অ্যাক্সিডেন্ট হয়েছে রে। ওই মেয়েটা, ওই মেয়েটাকে বাচ্চা সমেত মেরে ফেলেছি আমি। বিক্রম, এইটা তুই কি বলছিস? কোন মেয়েটাকে তুই মেরেছিস? সামনে দেখ বিক্রম, সামনে দেখ। সামনে কি আছে? সামনে তো কিছুই নেই। শিবু কাঁপতে কাঁপতে রাস্তার দিকে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। না কোনো মহিলা, না কোনো বাচ্চা। পুরো রাস্তা ফাঁকা। শিবু ফিসফিস করে বলল, আমি তো নিজের চোখে দেখলাম, নিজের চোখে। শিবু বারবার একই কথা বলে যাচ্ছে। বিক্রম বলল, অনেক সময় গাড়ি চালানোর জন্য তুই খুব ক্লান্ত হয়ে গেছিস, একটু রেস্ট নে। আর এখন দে আমায়, গাড়িটা আমি চালাচ্ছি। ঠিক তখন পেছন থেকে রাহুল বলে উঠল, দাদা, আমরা কি পৌঁছে গেছি? না রে ভাই, এখনো পৌঁছাইনি আমরা। আমার খুব জোরে খিদে পেয়েছে দাদা। ওই বিস্কুটের প্যাকেটটা দিয়েছিলাম না তোকে? ওইটা তো সেই কখন ফুরিয়ে গেছে। গাড়িতে তখন আর কোনো বিস্কুট তো দূরের কথা, কোনো খাবারই ছিল না। শিবু, রাস্তার কোনো লাইন হোটেলে গিয়ে দাঁড় করাস, সেখানে গিয়ে খাবারও খেয়ে নেব
আর বাকি রাস্তার জন্য কিছু নিয়েও নেব। কিন্তু শিবু যেন কোনো অন্য জগতে আছে। তার মাথার মধ্যে তখনও ঘুরছিল সেই মহিলার মুখ। হ্যাঁ, এইটা কিভাবে হতে পারে? ওই মহিলা আর ওই বাচ্চাটা ওরা কোথায় গেল? আমি তো নিজের চোখে দেখেছি আমার গাড়িতে ধাক্কা লেগে ওরা দুজনে রাস্তায় পড়ে ছটফট করছে। শিবু, কি হয়েছে তোর? গাড়ি থামিয়ে রেখেছিস কেন? আরে চল চল, আমারও খিদে পেয়েছে বেশ। লকডাউনে 2 বছর বাড়িতে বন্দি থাকতে থাকতে শিবু আর তার 2 ভাইয়ের আর ভালো লাগছিল না। তাই তারা 2 দিন আগে সবাই মিলে একটা রোড ট্রিপ প্ল্যান করে। শিবু গাড়ি চালাচ্ছিল, কিন্তু এখন তার স্পিড আর আগের মতো ছিল না। তা ধীরে ধীরে কমে আসছে। শিবু, ফোনে তো নেটওয়ার্ক পাচ্ছি না রে। হোটেলটা কত দূর হতে পারে বলতো? জানি না রে, কিন্তু বেশ অনেকটাই হবে তো মনে হচ্ছে। আমি বারবার করে তোমাকে বললাম আরও কটা বিস্কুটের প্যাকেট অন্তত নিয়ে নাও, কিন্তু শুনলে না তো আমার কথা। এখন বোঝো ঠেলা। শিবু তাদের দুজনের কথা শুনে মিটি মিটি হাসছিল। কিছুক্ষণ পর রাহুল চিৎকার করে উঠল, দাদা, ওই দেখো সামনে একটা হোটেল। রাস্তার ধারে একটা পুরনো ধরনের হোটেল দেখা যাচ্ছিল। হোটেলের বাইরেটা এতটাই অদ্ভুত আর ভৌতিক দেখাচ্ছিল যে মনে হচ্ছিল বহু বছর এখানে কেউ আসেনি। ইস বাবা, জায়গাটার যে অবস্থা! এখানে খাবার টাবার পাওয়া যাবে তো রে? আরে পাওয়া যাক আর না যাক, গিয়ে দেখতে ক্ষতি কি? তাদের গাড়িটা হোটেলের বাইরে এসে থামলো। তারপর তারা 3 জনেই সেই হোটেলের দিকে এগোতে থাকলো। হোটেলের কাউন্টারে বসেছিল এক ভয়ঙ্কর চেহারার লোক। তার মুখে একটা বড় কাটা দাগ, চোখ দুটো অস্বাভাবিকভাবে জ্বলছিল। রাহুল ও শিবু দুজনেই তার চেহারা দেখে ভয় পেয়ে যায়। হোটেলের অন্য কর্মচারীরাও কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল। শিবু, তুই খাবার অর্ডার কর, আমি আর রাহুল হাত মুখ ধুয়ে আসছি। আচ্ছা বলছি, এখানে বাথরুমটা কোথায় দাদা? বাথরুম তো নাই স্যার, আপনারা হোটেলের পিছনে যান, সেখানে একটা কুয়ো আছে, সেখান থেকেই না হয় হাত মুখটা ধুয়ে নেন কন। বিক্রম ও রাহুল মুখ কাচুমাচু করে হোটেল থেকে বেরিয়ে গেল। বলছি দাদা, খাবারে কি কি আছে? স্যার, আমাগো এইখানে শুধু নিরামিষ খাবারই পাওয়া যায়, আপনি গন কি খাবেন? শিবু খাবারের অর্ডার দিয়ে বাইরে থাকা এক খাটিয়ায় এসে বসল আর হোটেলের আশপাশটা দেখতে লাগলো। ঠিক তখনই তার চোখ পড়ল হোটেলের বাঁ পাশে বসা এক মহিলার দিকে। তার কোলে একটা বাচ্চা। এই দেখেই তার বুক ধড়ফড় করতে শুরু করলো। এই তো সেই মহিলা যাকে আমি গাড়ি দিয়ে ধাক্কা মেরেছি। হ্যাঁ, আমি তাকে বলতে পারবো না। এই শাড়িটাই তো সে পরেছিল। মহিলাটা ধীরে ধীরে মাথা তুলে শিবুর দিকে তাকালো। তার ঠোঁটে এক ভয়ঙ্কর হাসি। শিবু সেই খাটিয়ায় বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো। আর তখনই দেখলো মহিলাটি উঠে দাঁড়ালো। সে বাচ্চাটাকে কোলে নিয়েই রাস্তার মাঝে এক ট্রাকের সামনে গিয়ে দাঁড়ালো। দ্রুতগামী ট্রাকটি এসে মহিলাটিকে উড়িয়ে দিয়ে চলে গেল। শিবু ভয়ে চিৎকার করে উঠল। তার শরীর ঘামে ভিজে গেছে। তার হৃৎপিণ্ডের গতি এত বেড়ে গেল যে সে এখনই হার্ট ফেল করে ফেলবে যেন। ঠিক তখনই বিক্রম ছুটতে ছুটতে তার কাছে এসে দাঁড়ালো। শিবু, তাড়াতাড়ি চল ভাই, রাহুল রাহুল কুয়োতে পড়ে গেছে। রাহুল কুয়োতে পড়ে গেছে? কিন্তু কিভাবে? শিবু বিক্রমের সাথে দৌড়ে গিয়ে হোটেলের পেছনে গেল। কুয়ার ভেতর থেকে রাহুলের চিৎকার ভেসে আসছে। দাদা, দাদা বাঁচাও দাদা, আমি ডুবে যাচ্ছি। কে কে কেউ কেউ তো বাঁচাও আমায়। বিক্রম দা, শিবু দা, তোমরা কোথায়? আমায় বাঁচাও। শিবু তখনই কুয়ার ভেতরে তাকালো। রাহুল কুয়া থেকে বেরোনোর জন্য ছটফট করছে। ভাই, আমি শিবুদা,
কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর। আমি আছি তো বিক্রম। বিক্রম, দড়ি কোথায়? দড়ি নিয়ে আয়। শিবু দৌড়ে হোটেলের দিকে গেল, কিন্তু রিসেপশনে কেউ নেই। হঠাৎ সে দেখল হোটেলের বাইরে একটা চারপাইয়ের ওপর রাহুল আর বিক্রম বসে আছে। এই দুজন এখানে, তাহলে তাহলে হোটেলের পিছনে খাড়া। তখনই রাহুল হাত নেড়ে তাকে ডাকলো। দাদা, এখানে আসো। ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসব দেখে শিবুর মাথা ঘুরতে লাগলো। তারপর সে মাটিতে লুটিয়ে পড়ল। যখন তার জ্ঞান ফিরল, তখন না বিক্রম তার কাছে ছিল, না রাহুল। চারপাশে একটা পচা মাংসের দুর্গন্ধ, এমন গন্ধ যা সহ্য করা অসম্ভব। এমন গন্ধ। শিবু কোনো মতে নিজেকে সামলে বিক্রম আর রাহুলকে খুঁজতে লাগলো। রাহুল, রাহুল, বিক্রম, কোথায় তোরা? তখন সে দেখল বিক্রম আবার তার কাছে ছুটে আসছে। শিবু ভাই, শিবু, এখান থেকে চল, যত তাড়াতাড়ি পারিস এখান থেকে চল। আমরা পুরোপুরি ফেঁসে গেছি ভাই। এরা এরা সবাই জল্লাদ। এখানে মানুষের মাংস রান্না করা হয়। মানুষের মাংস? এইটা তুই কি বলছিস? তুই চল, আমার সাথে চল, নিজের চোখেই দেখবি সব। শিবু আর বিক্রম দৌড়ে রান্নাঘরে গেল। সেখানে গিয়ে ওরা যা দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। চারপাশে শুধু রক্ত, মেঝেতে ছড়িয়ে আছে কাটা হাত পা। ফ্রিজ খুলতেই তারা দেখে ভেতরে মানুষের কাটা দেহাংশ রাখা। শিবু চিৎকার করে উঠল, রাহুল কোথায়? কোথায় আছে রাহুল? রাহুল, রাহুল আর নেই রে, রাহুল আর নেই। ওরা ওরা আমাদের ভাইকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে? আমার ছোট ছোট ভাইটাকে মেরে ফেলেছে। আমি আমি ছাড়বো না, ছাড়বো না। আমি ওদের কাউকে ছাড়বো না। হ্যাঁ। শিবু রান্নাঘরে পড়ে থাকা একটা বিশাল ছুরি তুলে নিল। তারপর সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। বিক্রমও তার সাথে এলো। শিবু হোটেলের মালিককে কাউন্টারে বসে থাকতে দেখেই লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ল। তোরা তোরা এবারে মানুষের মাংস খাস? তোরা আমার ভাইকে মেরে ফেলেছিস। আমি তোদের কাউকে ছাড়বো না। কি ভেবে রেখেছিস তোরা? হ্যাঁ, কি ভেবে রেখেছিস? শিবু হোটেলের মালিকের গলায় ছুরি দিয়ে কোপ মারতে শুরু করলো। সে তার গলায় ততক্ষণ কোপ মারল যতক্ষণ না লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। তাকে মেরে ফেলার পর তার নজর পড়ল সেই রাস্তার ওপর। সেখানে আবার সেই মহিলা, আবার সে একটি ছোট্ট শিশুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তাদের দিকে। বিক্রম, এই দেখ, এইটা সেই মহিলাই যে বারবার আমার সামনে আসছে। ও আমাকে পাগল করে দিচ্ছে। আজ আমি ওকে ছাড়বো না। শিবু পাগলের মতো ছুরি নিয়ে ছুটে গেল সে মহিলার পেছনে। মহিলাটিও শিবুর আগে আগে দৌড়াতে লাগলো। এদিকে বিক্রম শিবুকে ডাকতে ডাকতে তার পেছনে ছুটতে লাগলো। কিছু দূর গিয়ে শিবু দেখল রাস্তার ধারে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। সে দৌড়ে তাদের কাছে গেল আর তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাদের বলতে লাগলো। কিন্তু কেউ তার কথা শুনতে পাচ্ছে না যেন। সে চিৎকার করে বলল, আরে আপনারা আমার কথা কেন শুনছেন না? পুলিশরা তাদের কাজ করছে। কিছু সাংবাদিক ও ফটোগ্রাফারও তাদের সাথে আছে। পুলিশরা একটা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে লাশ বের করছিল। প্রথম লাশটা বিক্রমের, দ্বিতীয়টা রাহুলের, আর তৃতীয় লাশটা সেটা তার নিজেরই লাশ। এখানে এত বড় বোর্ড লাগানো আছে, সামনে বিপদ, এই রাস্তা বন্ধ, তবুও কেন যে মানুষ এই রাস্তায় আসে? গত 6 মাসে প্রায় 2 ডজন পরিবার এই রাস্তায় মারা গেল। পরের দিন খবরের কাগজে হেডলাইন বেরোলো, অভিশপ্ত রাস্তাতে আবারও ভয়াবহ দুর্ঘটনা।
একই পরিবারের 3 জন সদস্যের মৃত্যু। অমাবস্যার রাত, সব জায়গায় অন্ধকার ও নিঃশব্দ, কিন্তু গ্রামের বাইরে জমিদার নরেনচন্দ্রের বাড়ির বাগানে কিছু মন্ত্রতন্ত্রের আওয়াজ ভেসে বেড়াচ্ছে। পুরনো এক অশ্বত্থ গাছের নিচে কিছু ভয়ানক তন্ত্রক্রিয়া হচ্ছিল। গাছের নিচে কমলা দেবী, তার স্বামী নরেনচন্দ্র ও 2 চাকর রানা ও চন্দন আর একটি ছোট মেয়ে হাত পা বাঁধা অবস্থায় বেদির ওপর চিত হয়ে পড়ে আছে। রানা ওই মেয়েটিকে বেদির ওপর চাপ দিয়ে দাঁড়িয়ে আছে, আর চন্দনের হাতে একটি খাঁড়া। হে ব্রহ্মরাক্ষস, আজ এই আমাবস্যার অন্ধকারে আমি তোমার জন্য এনেছি প্রাণ শক্তি এবং কুমারী মেয়ের ভোগ। কুমারী মেয়েটি ছটফট করে চিৎকার করার তীব্র চেষ্টা করছে। দয়া করো তুমি তাকে গ্রহণ করো, তার উষ্ণ রক্ত পান করে তুমি তোমার তৃষ্ণা নিবারণ করো, বদলে তার জীবন শক্তি নিয়ে আমার মনের ইচ্ছা পূরণ করো। এরপর কমলা তার হাত গলায় রেখে এক ইশারা করতেই নিমেষে চন্দনের মেয়েটির গলায় এক সজোরে কোপ বসালো। চন্দনের মুখে চোখে রক্ত ছিটকে পড়ল, আর ওই মেয়েটির কাটা মুন্ডুটি গড়িয়ে পড়ল মাটিতে। তাড়াতাড়ি বাড়ির দিকে চলো, এক্ষুনি হাজির হবে এবং আর কেউ পিছনে চাহিবে না, নইলে আমরাই হব তার ভোগ। সবাই দৌড়ে বাড়িতে ঢুকে পড়ল। অন্যদিকে সেই অশ্বত্থ গাছে কিছু খচমচ আওয়াজ হচ্ছিল। তখনই গাছ থেকে কিছু একটা ঝাঁপিয়ে পড়ল মাটিতে ও চারিদিকে তার দৃষ্টি ঘোরাতে লাগলো, এটা নিশ্চিত হওয়ার জন্য কোথাও কেউ তাকে দেখছে না তো। আর তখনই সে দূরে এক গাছের নিচে এক প্রাণের অস্তিত্বের টের পেতেই সে সাথে সাথে সে অশ্বত্থ গাছে উঠে পড়ল। ওই লোকটি এই বিভৎস প্রাণীটিকে দেখে চমকে উঠল। তখনই তার ওপর থেকেও কিছু খচমচ শব্দ ভেসে উঠল। লোকটি ওপরে চাইল, আর তখনই তার পায়ের তলা থেকে যেন মাটি খসে গেল, কেননা জন্তুটি এখন ওই গাছে এসে পড়েছে। লোকটি ভয়ের চোটে চিৎকার করে উঠল। তখনই সেই জন্তুটি তার ওপর ঝাঁপিয়ে পড়ল আর নিমেষেই উপড়ে ফেলল তার মুন্ডু। আরো জোরে মার, আরো জোরে। চন্দন আর রানা সজোরে দরজায় লাথি মেরে চলেছে। ওরা ভেতরে ঢুকতেই দেখে জমিদার গিন্নি কমলা ছাদ থেকে ফাঁস লাগিয়ে ঝুলে আছে, তার পা ছটফট করছিল। চন্দন ও রানা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলল। এটা তুমি কি করছিলে কমলা? কি আর করব, আমার বিয়ের প্রায় 8 বছর হতে চলল, কিন্তু আমি এখনো কোনো সন্তানের জন্ম দিতে পারলাম না। কত বদ্যি, কত ওষুধ খেলাম, কত মন্দির মসজিদ ঘুরলাম, কত কিছুই তো করলাম আমরা, কিন্তু কোনো ফলই তো হলো না। এখন আমি বেঁচে থেকেই বা কি করব বলো, কি করব? তুমি চিন্তা করো না, আমি আজই পাশে গায়ের এক তান্ত্রিকের কথা জানতে পারি, এখন উনি আমাদের সাহায্য করতে পারবেন। পরের দিন লাল কাপড় পরে এক তান্ত্রিক যজ্ঞকুণ্ডের সামনে বসে বিড়বিড় করে যাচ্ছে, আর তার সামনে বসে আছে কমলা ও নরেনচন্দ্র। 38 বছর আগে তোদের বাবা ওই বাড়িটি এক ব্রাহ্মণের কাছ থেকে কিনেছিলেন। ওই বাড়িটি কেনার পর তোর বাবা ওই বাড়ির কুয়োতেই ডুবে মারা যায়। তান্ত্রিক বাবা, এটা একটা দুর্ঘটনা ছিল। এ কোনো দুর্ঘটনা ছিল না। বাড়িতে কি 150 বছর পুরনো এক অশ্বত্থ গাছ আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন বাবা। ওই গাছেই এক ব্রহ্ম রাক্ষসের বাস। কি মানে, এক ব্রাহ্মণের পিশাচ? হ্যাঁ, ওই ব্রহ্ম রাক্ষসটি ওই বাড়ির প্রথম মালিকের ছেলে। ওর বড় ছেলে হরিহর মণ্ডনের আগেই কুয়োতে ডুবে মারা যায়। কিছু মাস পরেই তার বিয়ের দিন ছিল, আর তার মধ্যেই ছিল বাসনা, যা পূরণ হয়নি। এজন্যই সে পরিণত হয়েছে ব্রহ্ম রাক্ষসী।
36 বছর ধরে সে ওই অসত্য গাছেই বাস করে। ও খুবই হিংস্র, কারণ ওর বাসনা ইচ্ছে তো এখনো পূরণ হয়নি। ও চায় তোরা ওর মনোবাসনা পূরণ কর। তাহলে এখন উপায়? ব্রহ্ম রাক্ষসকে খুশি কর। কিন্তু কিন্তু কিভাবে বাবা? ওকে 4টি কুমারী মেয়ের বলি দে। এরপরে তারা বাড়িতে ফিরে এলো। অনেক ভাবনা চিন্তা করার পরে এটা সিদ্ধান্ত নিল যে ওরা ব্রহ্ম রাক্ষসকে খুশি করার জন্য 4টি কুমারী মেয়ের বলি দেবে। নরেনের 2 বিশ্বস্ত লাঠিয়াল রানা ও চন্দন গ্রাম থেকে গরিব মেয়েদের অপহরণ শুরু করে। গরিব কুমারী মেয়েদের ভোগ হিসেবে দেয়া হতে থাকে ব্রহ্ম রাক্ষসকে। ব্রহ্ম রাক্ষসও রক্ত পেয়ে তার তৃষ্ণা মেটাতে থাকে। এইসব বীভৎস হত্যা দেখে গোটা মালদা শহর কেঁপে ওঠে। গ্রামবাসীরা তাদের যুবতী মেয়েদের দিনের বেলাও বাড়ির বাইরে বেরোতে দিত না। ধীরে ধীরে পুলিশের খোঁজ খবর শুরু হয়। কলকাতা থেকে সিআইডি অফিসার অমর মণ্ডল ও তার টিম একসাথে গ্রামে প্রবেশ করে, তবুও কোনো খোঁজ তারা পায় না। গ্রামবাসীরা জঙ্গলে হরি মাধবের লাশ পায়, তারও মুন্ডু নেই। কেউ যেন তার মাথাটা দেহ থেকে উপড়ে ফেলেছে। অফিসার অমর মণ্ডল এই জায়গায় পৌঁছায়। এই জায়গা থেকে নরেনের বাড়ির সামনেই ছিল। তখনই তার নজরে এই অসত্য গাছ পড়ে। এই হত্যাটা বাকি মার্ডারের চেয়ে আলাদা, কেননা এই মৃত্যু গলা কাটার জন্য হয়নি। হ্যাঁ স্যার, কিন্তু যেই রকম করে ওর মাদাটা ঘুরাই দেওয়া হয়েছে সেইটা থেকে এটাই জানা যাইতেছে এই কামটা কোনো সাধারণ মানুষের তো নয়ই বটে। পুলিশ দেখে রানা ও চন্দন এখানে আসছে। এই 2 লাঠিয়ালকে দেখে অমর মণ্ডল তাদেরকেই সন্দেহ করতে থাকেন। এরপর তারা খোঁজ খবর নেওয়ার জন্য মৃত হরিমাধবের বাড়ি পৌঁছায়। বলছি, হরিমাধবের কি কোনো কারোর সাথে শত্রুতা ছিল? না বাবু, আমার মনে হয় ওনার হত্যা জমিদার নরেন্দ্রচন্দ্রের লাঠিয়াল রানা ও চন্দন করাচ্ছে। কিন্তু আপনার এই কথাটা কেন মনে হচ্ছে? কেননা কিছুদিন আগে আমার স্বামী আমায় বলেছিলেন, এক রাতে যখন তিনি চাষের জমি থেকে বাড়ি ফিরছিলেন, তখন তিনি মাঠের ধারে রানা ও চন্দনকে মাটি খুঁড়তে দেখেছিলেন ও তাদের পাশে একটা বস্তা পড়েছিল। যখনই উনি জিজ্ঞাসা করেন এতে কি আছে, তখন রানা বলে এতে এক গরুর মৃত বাছুর আছে। কিন্তু তার মনে সন্দেহ হয় যে এত রাত্রে এই জনশূন্য মাঠের ভেতরে কে মৃত বাছুর কবর দিতে আসে। মনে হয় এই জন্যই আমার স্বামী তাদের ওপরে কড়া নজর রাখছিল, আর তিনি হয়তো এমন কিছু দেখেছিলেন যে কারণেই তারা ওনাকে হত্যা করে। এইসব কথা শুনে অমর মণ্ডল রানা ও চন্দনের ওপর নজরদারি শুরু করে। কিন্তু রানা ও চন্দন ছিল খুব ধূর্ত প্রকৃতির। তারাও বুঝে যায় যে পুলিশ তাদের ওপর নজরদারি রাখছে। সন্ধ্যায় তারা বাড়ির পেছন দিয়ে বাইরে বেরিয়ে আসে, আর জঙ্গল দিয়ে তারা গ্রামের দিকে এগোতে থাকে। মাঝ রাস্তায় তারা এক বৃদ্ধা ও একটি বাচ্চাকে দেখতে পায়, যারা এই জঙ্গলে কাঠকুটো জড়ো করতে এসেছে। রানা চুপি চুপি গিয়ে মহিলার মাথায় এক সজোরে আঘাত করে, আর মহিলাটি নিমেষেই লুটিয়ে পড়ে মাটিতে। তারপর চন্দন ওই মেয়েটিকে অপহরণ করে জমিদার বাড়িতে নিয়ে আসে। রাত নেমেছে, সব জায়গা অন্ধকারের চাদরে ঢেকে গিয়েছে। গিন্নিমা, একবার আবার ভাইবে দেখেন, পুলিশ এই বাড়ির উপর নজর রাখতেছে। যদি আজ আমরা বলি দিই, তাহলে পুলিশ আমাদের হাতে নাতে ধরে ফেলবে। আমার ব্রহ্ম রাক্ষসের প্রতি এই ভক্তি প্রমাণ করাতেই হবে। যদি পুলিশের ভয়ে আজ এই ভক্তি বন্ধ হয়ে যায়, তাহলে ব্রহ্ম রাক্ষস ক্রুদ্ধ হবে, আর আমার এত দিনের সাধনা সব বিফলে যাবে। এটা বলেই তারা বাচ্চাটিকে নিয়ে সেই অসত্য গাছের সামনে আসে।
আর তাড়াতাড়ি বলির আয়োজন শুরু করে দেয়। চন্দন বাচ্চাটির হাত পা বেঁধে বেদির ওপর চেপে রেখেছে, আর রানা হাতে এক খাঁড়া নিয়ে দাঁড়িয়ে আছে গিন্নিমা কমলা দেবীর ইশারার অপেক্ষায়। হে ব্রহ্ম রাক্ষস, আমার বিধাতা, এই কুমারী মেয়ের ভোগ স্বীকার করো, স্বীকার করো। ও আগে বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই এক কান ভেদ করা গুলি করার শব্দ। অমন মণ্ডল ও তার টিম সেখানে পৌঁছায়। থাম থাম বলছি, নইলে আমি গুলি ছুটতে বাধ্য হব। তখনই রানা বলির খালাটা হাওয়ায় তুলল। নিমেষে অমর মণ্ডল তার উপরে গুলি চালালো, আর গুলি সোজা গিয়ে রানার বুকে বিদ্ধ হলো। কিন্তু রানা থামলো না, ও সজোরে খানাটি নামিয়ে দিল সে মেয়েটির ওপর, আর সাথে সাথে বাচ্চা মেয়েটির মুন্ডু মাটিতে গড়িয়ে পড়ল। রানা বাফাদারি প্রমাণ করতে গিয়ে মারা পড়ল। কমলা জঙ্গলের পেছনে দৌড়তে লাগলো, আর তার পেছনে নরেন ও চন্দনও দৌড়াচ্ছে। অফিসারের টিম তাদের পিছু করে, কিন্তু একজন দারোগা সেই বাচ্চাদের দিকে দৌড়য়। এই অমানসিক হত্যাকাণ্ড দেখে তার বুক কেঁপে ওঠে। তখনই সে গাছ থেকে কিছু শব্দ ভেসে আসে। দারোগা উপরে চাইলো, আর তার শরীর তীব্র ভয়ে কেঁপে উঠল। চিৎকার করতে যাবেন, কিন্তু সেই মুহূর্তে জন্তুটি তার ওপর ঝাঁপিয়ে পড়ল। অন্যদিকে অফিসার কমলা দেবী জমিদার নরেন ও চন্দনকে ধরে ফেলেছে। যখন তারা ওই গাছের সামনে আসে, ওই দৃশ্য দেখে তাদের মাথা থেকে পা অবধি কেঁপে ওঠে, কেননা গাছের নিচে বীভৎস হাত পা মোড়ানো অবস্থায় দারোগার দেহ পড়েছিল। কমলা দেবী বাচ্চাটির লাশের দিকে দেখল, ওখানে ওর কাটা মাথাটা ছিল না। এটা দেখেও খুশিতে বলল, ওই মাথাটা নিয়েছে, ওই মাথাটা নিয়েছে, ও নিয়েছে 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 নিয়েছে, ওই মাথাটা নিয়েছে। ব্রহ্ম রাক্ষস খুশি হয়েছে, ব্রহ্ম রাক্ষস খুশি হয়েছে, নিয়েছে নিয়েছে, ও মাথাটা নিয়েছে। পুলিশ তাদের গ্রেফতার করে, কিন্তু কিছুদিন পরেই চন্দন জেলের ভেতরে আত্মহত্যা করে, যাতে আদালতে তার মালিক ও গিন্নিমার বিপক্ষে কোনো প্রমাণই না পাওয়া যায়। আর কোনো প্রমাণ না পাওয়ায় জমিদার ও কমলা দেবী মুক্তি পায়। ঠিক 9 মাস পর জমিদারের বাড়িতে এক নবজাতকের কান্নার আওয়াজ ভেসে ওঠে। জমিদার গিন্নি এক বাচ্চার জন্ম দেয়, এক এমন বাচ্চা যার মুখটা কোনো হিংস্র প্রাণীর মতো বীভৎস। তোরা কি ভেবেছিস আমায় মেরে তোরা শান্তিতে ঘুমোতে পারবি? তোদের প্রত্যেককে আমি এমন শাস্তি দেব, তোদের বংশ দিনের পর দিন তা মনে রাখবে। আমি আবার ফিরবো, আমি আবার ফিরবো। সন্ধ্যার আবছা অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক আর দূরে নদীর ঢেউয়ের শব্দ। চায়ের দোকানে টিমটিমে একটা হারিকেন জ্বলছে। 3 জন গবেষক অরিন্দম, সায়ন আর মেঘলা সেখানে বসে আছে। শুনলাম এই নদীর মাঝখানের দ্বীপটা নিয়ে আপনাদের গ্রামে অনেক অলৌকিক গল্প আছে। আমরা ওটা নিয়ে গবেষণা করতে এসেছি। ওটা গল্প নয় বাবু, ওটা এক অভিশাপ। গ্রাম শুদ্ধ মানুষ ওটাকে রক্তদ্বীপ বলে ডাকে। সূর্য ডুবলেই ওদিক পানে তাকাতেও লোকেরা ভয় পায়। কেন কাকা, এমন কি ঘটেছিল ওখানে? সে অনেক বছর আগেকার কথা, আমি তখন জোয়ান। ওই দ্বীপে এসে ডেরা বেঁধেছে এক তান্ত্রিক অঘোরানন্দন। লোকটা মানুষ ছিল না, ছিল এক পিশাচ। অঘোরানন্দ দ্বীপে বসে পিশাচ সাধনা করত। সে দ্বীপে আসার পর থেকেই গ্রামে অশুভ লক্ষণ দেখা দেয়।
শ্মশানের মাটি খোঁড়া আর মাঝরাতে নদী থেকে ভেসে আসা পচা মাংসের গন্ধে সবাই অতিষ্ঠ ছিল। একদিন ভোরে হরিপদ দেখে অঘোরানন্দের নৌকায় রক্তের দাগ আর বাচ্চার হাতের একটা চুড়ি পড়ে আছে। গ্রামের মানুষের মনে সন্দেহ দানা বাঁধে, লোকটা নরবলি দিচ্ছে না তো? ঠিক তার পরদিনই বাপন নিখোঁজ হয়। নদীর ধারে শুধু তার এক পাটি চটি আর বালিতে হিঁচড়ে টেনে নিয়ে যাওয়ার দাগ পাওয়া যায়, যা সোজা তান্ত্রিকের দ্বীপের দিকে চলে গেছে। ওরে আমার বাপন রে, কোথায় নিয়ে গেলি, কোথায় গেলি? ওই পিশাচটা আমার কোল খালি করে দিল রে। ফিরিয়ে দে তাকে, ফিরিয়ে দে শয়তান, ফিরিয়ে দে। ব্যাস, অনেক হয়েছে, আর চুপ করে থাকা যাবে না। ওই রক্ত কাকর তান্ত্রিক রে আজ জ্যান্ত পুড়িয়ে মারবই। চল, যে যা পারিস লাঠি সোটা নিয়ে ওই দ্বীপের দিকে চল, আজ ওই তান্ত্রিকের শেষ দিন। গ্রামবাসীরা নদীপথে মশাল ও লাঠি সোটা নিয়ে সেই দ্বীপে পৌঁছয়। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই তাদের নাকে ভেসে আসে এক বোটকা ঝাঁঝালো গন্ধ। কি বিশ্রী পচা গন্ধ রে বাবা। কথা না বলে মশালটা উঁচিয়ে ধর। ওই দেখ, সামনে কিছু জল জল করছে, দেখা যাচ্ছে না? তারা মশাল উঁচিয়ে ধরতেই দেখতে পেল অঘোরানন্দ কুণ্ডের সামনে বসে অমানসিক স্বরে মন্ত্র পড়ছে, আর তার সামনে পড়ে আছে জ্ঞান হারানো ছোট্ট বাপন। চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে ও মাঝখানে একখানা পাথরের কুণ্ড, যেখান থেকে অনবরত ধোঁয়া বেরিয়ে চলেছে। তোরা এসেছিস আমার সাধনা দেখতে, কিন্তু বড্ড দেরি করে ফেলেছিস যে তোরা। আমি যে শক্তি জাগিয়ে ফেলেছি। এই কুণ্ড এখন মানুষের রক্ত চায়। এই বলি তান্ত্রিক তার হাতে ধরে থাকা এক হাড়ের লাঠি মাটিতে ঠুকতেই মন্দির জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা একে অপরকে দেখতে পাচ্ছে না। হঠাৎ অন্ধকার থেকে অদেখা কিছু একটা তাদের উপর হামলা করতে শুরু করলো। কেউ চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লো, কারোর গা দিয়ে রক্ত ঝরতে লাগলো। ওটা মানুষ নয়, ওটা একটা ছায়া। সবাই মিলে একসাথে মশালটা উঁচিয়ে ধরো, আগুনের সামনে অন্ধকার টিকতে পারবে না। সবাই মিলে মশালগুলো এক জায়গায় আনতেই তীব্র আলোয় তান্ত্রিকের মায়া কেটে গেল, আর দেখা গেল অঘোরানন্দ কুণ্ডের ওপর ঝুঁকে বাপনের গলায় ছুরি ছোঁয়াতে যাচ্ছে। সেই মুহূর্তে হরিপদ ছুটে গেল তান্ত্রিকের দিকে। আজ তোর শেষ দিন শয়তান। এই বলেই সে তান্ত্রিকের হাতে এক সজোরে কোপ বসালো, আর নিমেষে সেই ছুরি সহ তান্ত্রিকের হাত ছিটকে পড়ল সেই কুণ্ডে। রক্তাক্ত অঘোরানন্দ টলতে টলতে সেই জ্বলন্ত কুণ্ডের কিনারে গিয়ে দাঁড়ালো। তার সারা শরীর কাঁপছে, মুখ দিয়ে রক্ত ঝরছে, কিন্তু তার হাসিতে কোনো ভয় নেই। তোরা আমায় মারবি? আমি তো রক্ত দিয়ে এই শক্তিকে ডেকেছিলাম। আজ আমার নিজের রক্তেই শেষ হবে এই আহুতি। আর তখনই সে নিজের কুণ্ডের ভেতর ঝাঁপ দিল। আগুনের শিখা নীল হয়ে জ্বলে উঠল। ছাই হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তার বিভৎস মুখটা আগুনের ওপর ফুটে উঠল। আমি আবার ফিরবো, আমি আবার ফিরবো। সেই থেকেই ওই দ্বীপটা অভিশপ্ত। কত মানুষ ওখানে গিয়ে আর ফেরেনি। আপনারাও যাবেন না বাবু? এই সবই কুসংস্কার, আমরা ভয় পাই না কাকা। তিনজন নৌকা নিয়ে দ্বীপে যায়। চাঁদের আলোয় দ্বীপটা ধবধবে সাদা হাড়ের মতো দেখাচ্ছে। তিনজন গবেষক টর্চ নিয়ে মন্দিরে ঢোকে। একটা
বোটকা গন্ধ টের পাচ্ছিস না তোরা? আপনি গন্ধ তো নয়, যেন পারমাণবিক বোমা, অন্নপ্রাশনের ভাত বেরিয়ে আসার জোগাড়। আমার ভালো লাগছে না, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। নেকা কুকি, এতই যখন বয় তখন এই ভূত গবেষণায় এসেছ কেন? শুনতে পাচ্ছিস একটা বাচ্চার কান্নার শব্দ? শব্দটা এই পাথরের মেঝের পেছন থেকে আসছে। সায়ন, টর্চটা এদিকে ধরতো। সায়ন টর্চ নিয়ে এগিয়ে ধরতেই তারা তিনজন দেখতে পেল একটা জং ধরা কড়া। এই দেখ, এখানে একটা গোপন দরজা। তারা তিনজন মিলে কসরত করে দরজাটা খোলে। একটা অন্ধকার সিঁড়ি নিচে নেমে গেছে, সেখান থেকে ভ্যাপসা পচা গন্ধ আসছে। তারা নিচে নামে। নিচে নামতেই তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ গুহা নয়, এটা তান্ত্রিকের হাড় ঘর। চারিদিকে মানুষের খুলি আর হাড় দিয়ে অদ্ভুত সব নকশা করা, মাঝখানে সেই বিশাল রক্তে ভেজা পাথরের কুণ্ড। এখানে কেউ আছে ভাই, আমি নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। হঠাৎ টর্চের আলো নিভে যায়। অন্ধকারের ভেতর থেকে বিশাল জ্বলন্ত লাল চোখ ফুটে ওঠে। আসবো বছর পর, তাজা মানুষের রক্তের গন্ধ। আমি তৃষ্ণার্থ। পিশাচটি অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসে। একটা বিভীষিকাময় জীব, গায়ের চামড়া পচা, হাড় বেরিয়ে আছে, কিন্তু শক্তি অপরিসীম। সে অরিন্দমকে এক ঝটকায় দূরের দেওয়ালে ছুঁড়ে ফেলে দেয়। সায়ন আর মেঘলা ভয়ে দেওয়ালের কোণে সিঁটিয়ে যায়। পালালে চলবে না। ওই কুণ্ডটা, ওটাই ওর প্রাণ। ওটাকে ভাঙতে হবে। অরিন্দম টলতে টলতে উঠে দাঁড়ায় এবং পড়ে থাকা লোহার রডটা তুলে নেয়। পিশাচ সায়ন আর মেঘলার দিকে এগিয়ে যাচ্ছে। অরিন্দম নিজের শেষ শক্তি দিয়ে কুণ্ডের গায়ে রড দিয়ে আঘাত করে। কুণ্ডে সামান্য ফাটল ধরে। পিশাচের শরীরটা মুহূর্তের জন্য কেঁপে ওঠে এবং সে যন্ত্রণায় গর্জন করে পিছনে ফেরে। তার জ্বলন্ত চোখ অরিন্দমের ওপর স্থির। তোর এত বড় সাহস, তুই আমায় মারতে চাস? পিশাচ অরিন্দমের দিকে ঝাঁপিয়ে পড়ে। অরিন্দম ভয়ে পিছিয়ে যায়, কিন্তু সে জানে তাকে ভাঙতেই হবে। সে পিশাচের মুখের আঘাত এড়িয়ে আবার কুণ্ডের ফাটলে সজোরে আঘাত করে। কুণ্ডটা দুভাগে ভেঙে যায়। কুণ্ডের ভেতর থেকে নীল আগুনের শিখা আর কালো ধোঁয়া বেরিয়ে পিশাচকে ঘিরে ফেলে। পিশাচের আর্তনাদে পুরো পাতালপুরি কেঁপে ওঠে। তার শরীরটা আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে বাতাসে মিলিয়ে যায়। ধোঁয়া সরে যেতেই দেখা যায় অরিন্দম হাঁপাচ্ছে, তার শরীর রক্তাক্ত। সায়ন ও মেঘলা অরিন্দমকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। শুধু পড়ে থাকে এক দ্বীপ ও সেই দ্বীপে অবস্থিত সেই জীর্ণ মন্দির। কে ওখানে দাঁড়িয়ে? কে রাত করে কি মস্করা হচ্ছে? যা আষাঢ় মাসের গ্রীষ্মের সকাল। চণ্ডীমণ্ডপে কয়েকজন বৃদ্ধ বসে হুঁকো টানছে ও গল্পে ব্যস্ত। এমন সময় ওদের সমবয়সী আরেক বৃদ্ধ রামতরণ চাটুর্যে এলেন দৌড়ে দৌড়ে। অনেকটা পথ ছুটে আসার কারণে মুখে ও সারা শরীরে ক্লান্তির একটা ছাপ স্পষ্ট। কপালে বিন্দু বিন্দু ঘামও জমেছে। তার এই এমন হাবভাব দেখে চণ্ডীমণ্ডপের চাতালে বসে থাকা এক বৃদ্ধ অবনী গোস্বামী বলে উঠলেন, ওরে ভায়া, এত ছুটি কষ্ট কেন হে?
কোনো ভূতের খপ্পরে বললে বুড়ি। বলেই রসিকতা করে হাসতে লাগলেন। ওনার সাথে বাকিরাও যোগ দিল। তো রামতরুণ ততক্ষণে একটু ধাতস্থ হয়ে কাঁপা কাঁপা স্বরে বলে উঠলেন, এই খবর শুনলে তুমিও ছুটবে? ভয়ে ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড় হয়েছে কে? ওদিকে নাপিত পাড়ায় মন্টু লেগেছে, গাছে ঝুলে আছে। সে কি বিভৎস চেহারা, মুখটা যেন শুকিয়ে চিমচে হয়ে গেছে। নদীর পাড়ে বুড়ো বট গাছে ঝুলে আছে সে খবর কি রাখো? এই মাত্র দেখে এলুম, সে কি কাণ্ড কারখানা, দুশোকে দেখেও বিশ্বাস হয়নি কো। এই বলেই চণ্ডীমণ্ডপের বেদির উপরে মা কালীর মূর্তির সামনে প্রণাম করলেন তিনি। জয় মা কালী, জয়, রক্ষা কর মা, রক্ষা করো। অপরদিকে নদীর ধারে রই রই কাণ্ড। সারা পাড়া ভিড় জমেছে সেখানে। বিরাট এক বট গাছ ও তার পেছনে বয়ে চলেছে বিশাল এক নদী। সেই বটগাছের এক মগডালে মন্টুর কাঠ হয়ে যাওয়া মৃতদেহ গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তার চোখ ঠিকরে বেরিয়ে যাওয়ার জোগাড় হয়েছে, যেন মরার কালে সে কোনো কিছু দেখে ভয়ানক ভয় পেয়েছে। এই বিভৎস অপমৃত্যু প্রত্যক্ষ করার পর গোটা গ্রাম সারা দিন যেন থমথমে হয়ে রইল। সাজবেলার পর থেকেই পথঘাট শুনশান হয়ে পড়ল। শুধু ঝোপঝাড় থেকে পাতি শিয়ালের গলার ডাক শোনা যেতে লাগলো। এই সব দেখে প্রায় সবার মনেই এক আশঙ্কা উকি দিতে লাগলো, কিন্তু তা কেউ মুখ ফুটে প্রকাশ করলো না। এইভাবেই একদিন দুদিন কেটে যাওয়ার পর 3 দিনের দিন ঘটে গেল এক মারাত্মক ঘটনা। তারাচরণ মুখুর্জের বড় ছেলে বগলা খাওয়া দাওয়া শেষ করে বাইরে বেরোতেই দেখে তার বাবা উঠানের ধানের গোলার পাশে দিয়ে দূরের সেই বাঁশঝাড়ের দিকে তাকিয়ে কি যেন ভেবে চলেছে। বাবা! হঠাৎ ছেলের এই ডাক শুনে তারাচরণ চমকে উঠেই ঠোঁটে আঙুল চেপে চুপ থাকতে বললেন। বগলা ফিসফিস করে বলে উঠল, কি হয়েছে বাবা? তুমি এমন আচরণ করছো কেন? বড় খোকা, বেশ কান পেতে শুনলে ওই বাচ্চাদের ভেতর থেকে যেন কোনো মেয়েদের আওয়াজ পালাম। বগলা কিছুক্ষণ কান পেতে থেকেও কিচ্ছু শুনতে পেল না। কই, কিছু শুনলাম না তো। এই তারা শহরে কানকে ফাঁকি দেওয়া অত সোজা না বাপু। আমার একটা সন্দেহ মনের মধ্যে ঘুর করছে। তুই চট করে ঘর থেকে লাশটা নিয়ে লিখি আর সাথে টর্চটাও নিয়ে আসিস। অগত্যা বগলা ভেতর থেকে লাঠি ও টর্চটা নিয়ে বাইরে এলো আর বাপের সঙ্গে শব্দের উৎস খুঁজতে বাঁশবনের পানে চলল। কিছু সময় পর তারাচরণ ঘরে ঢুকলেন। বড় ছেলে বগলাকে বাড়িতে না দেখতে পেয়ে তিনি জিজ্ঞাসা করে বললেন, কি রে রাধে, তোর বড়দা কোথায়? হ্যাঁ, এ কি দাদা ফিরলে না তোমার সাথে? আমার সঙ্গে মানে? আমি তো গিয়েছিলুম পেছনের ডোবায়, সেখানে তো দাদা কোথায়? তবে যে দাদা কইলো তুমি তাকে লাঠি নিয়ে যেতে কইলে, আর ও কইলো যে তুমি নাকি কোনো। আচমকা সেই বাঁশবাগানের দিক থেকে একটা তীব্র আর্তচিৎকার কানে এলো। রাধে আর তারা মুখুর্জে এক দৌড়ে বাড়ির বাইরে এসে শুনল চিৎকারটা আস্তে আস্তে দূরের দিকে সরে যাচ্ছে। এই আওয়াজ শুনে অনেক ঘর থেকে পুরুষেরা বেরিয়ে এলো। এইবারে সবাই দল বেঁধে সেই শব্দকে অনুসরণ করতে করতে এসে পৌঁছালো সেই ঘাটের কাছে। আর্তনাদটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে। হঠাৎ তারা সবাই দেখল বগলাচরণের দেহটা সেই গাছের মগডালে দড়ি দিয়ে ঝোলানো অবস্থায় দুলছে। তার চোখ মুখ কোনো এক অজানা আতঙ্কে ফেটে পড়েছে। তারাচরণ এই দেখে তার বড় ছেলের মৃতদেহ নিচে কাঁদতে কাঁদতে আছড়ে পড়ল। ও বগলা যে, ও বগলা, এ তোর সাথে কি হলো রে বগলা? ও বগলা রে, ও
ও বৌদা, তোর সাথে কি হলো বৌদা? একটা ক্ষুধার্ত অভিশাপ যেন গ্রাস করলো এই গ্রামকে। আগে নদীর ঘাটের পাশে অনেক বেওয়ারার নৌকা এসে ঠেকত। কলিকাতা, দমদমপুর থেকে অনেক ব্যবসায়ীরা সমুদ্রে যাওয়ার আগের রাতটায় এই ঘাটেই কাটাতেন। কিন্তু এই সব ঘটনা শুরু হওয়ার পর থেকেই আর কেউ সেখানে নৌকা থামাতে পারত না। কাউকে ঘুমের ঘরে টেনে নিয়ে জলে ডুবিয়ে মারা হতো, বা কেউ মরতো সেই গাছের ডালে ঝুলে। মোট কথা ছিল যে সেখানে আর কোনো নৌকা থামতো না। গ্রামের মোড়ল এই সব দেখে এক সভা ডেকে হারান বাগদির কথা তুললেন, এবং সেই অতৃপ্ত কুচক্রী পেয়েটি যে এই সব ঘটনার জন্য দায়ী তা সবাই এক বাক্যে স্বীকার করে নিল। অবশেষে বিস্তর আলাপ আলোচনার পর তারাচরণ, নিত্যানন্দ, রামচরণ ও আরও কেউ কেউ মিলে রওনা দিল বিনুতান্ত্রিকের উদ্দেশ্যে। আর তার পর দিবসেই সেই তান্ত্রিক এসে হাজির হলেন এই বাগমারি গ্রামে। বিনুতান্ত্রিক নেহাত কোনো ফেলোতান্ত্রিক ছিলেন না। সাত গায়ের লোক তাকে এক ডাকে চিনত। সে গায়ে এসে ডেরা বাঁধল নাট মন্দিরের পাশে। কিছুক্ষণ বিড়বিড়িয়ে কী সব বক বক করার পর নিচু হয়ে একতাল মাটি তুলে শুকতে লাগলো সে। তারপর আস্তে আস্তে বলে উঠল, তোদের গায়ে বুলো ঢুকেছে, বাসা বেঁধেছে নদীর ধারে পুরো বট গাছে। সেই মানুষ মারছে। ওকে ওকে এক্ষুনি না আটকাতে বললে পুরো গা উজাড় করে দেবে সেই পাপী আত্মা। আমি এখন সারাদিন পুরো ধরার উপক্রম করব। তোরা সন্ধ্যায় সবাই মিলে এখানে হাজির হবি। তখন আমি এই পাপী আত্মাকে বন্দি বানাবো। এখন তোরা সবাই যা দেখিনি। সূর্য ডুবতেই প্রচুর লোকজন হাজির হলেন নদী পাড়ে, আর বিনুতান্ত্রিকও হাজির হয়েছে সেখানে। হাতে একটা লোহার পেরেক নিয়ে কী সব মন্ত্রতন্ত্র করে সেটিকে বটগাছের গোড়ায় পুঁতে দিলেন। আর তার পর মুহূর্তেই এক ধুলোর ঝড় উঠল। চারিদিক ধুলোয় ভরে কালো অন্ধকার হয়ে গেল। যখন ধুলোর ঝড় কমলো তখন সবাই নজর করলো সেই বটগাছের মগডালে উল্টো হয়ে ঝুলছে এক ছায়ামূর্তি। সে আর কেউ না, সেই হারান বাগদি, যাকে গ্রামবাসীরা নিজে হাতে গড়িয়েছে। তান্ত্রিক একটা সলতা পাকানো প্রদীপ হাতে হারানের দিকে তাকিয়ে কইল, কেন মেরে বেড়াচ্ছিস এদের? কি চাই তোর? অগত্যা হারান খিলখিল করে হেসে উঠল। এখনো তো কিছুই করিনি তান্ত্রিক, তবে করব। এই গাকে শ্মশান করেই তবে আমি ঘুরবো। তুই ফিরে যা তান্ত্রিক। এই বলেই সে আবার ভয়ানক হাসি হেসে উঠল। বিনুতান্ত্রিক অস্পষ্ট স্বরে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। এই মন্ত্র শোনা মাত্রই হারান চক্রাকারে হাওয়ায় ঘুরতে লাগলো আর হাসতে থাকলো। তান্ত্রিক মহা খাপ্পা হয়ে আবার সেই মন্ত্র আওড়াতে লাগলো, কিন্তু একইভাবে হারান অস্থিরভাবে হাওয়ায় ঘুরতে লাগলো। তুই নিজেকে বড্ড চালাক মনে করিস না রে তান্ত্রিক। ভাবছিস এই মন্ত্রখানা পড়ে এই প্রদীপখানা ছেলে বুঝি আমায় বাঁধতে পারবি? বাঁধাচ্ছি। আমি এক জায়গায় স্থিত না হলে পরে জারি তো কাজ করবে না তান্ত্রিক। দেখ এবার আমি কি করতে পারি।
কে তুই শয়তান? দেখ 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 এবার আমি কি করতে পারি। হারান একটুক্ষণ থেমেই তার বাঁ হাতটা তার ডান হাতের উপর রাখলো ও ফিস ফিস করে কি যেন আওড়াতে লাগলো। পরক্ষণেই তার সারা শরীর থেকে ভয়ঙ্কর এক হাওয়ার ঝটকা এসে উপস্থিত প্রতিটা মানুষের বুকে সজোরে ধাক্কা দিল। সেই ধাক্কায় কেউ কেউ ছিটকে পড়ল মাটিতে ও কেউ কেউ নদীতে নিক্ষিপ্ত হলো, আর তান্ত্রিক আছাড় খেয়ে পড়ল মাটিতে। প্রতিটা লোকজন প্রাণ ভয়ে এদিকে ওদিকে ছুটাছুটি করতে লাগলো। আর হারান এসে দাঁড়ালো পুরুতান্ত্রিকের সামনে, মুখে তার শয়তানির হাসি। এই প্রথম আমার ভুল হচ্ছে, বলো নয়, বলো নয়, অন্য কিছু, পুরো বাণিজ্যের থেকেও বড় কিছু, জঙ্গল কিছু। আমি কেন ধরতে পারছি না? আমি কিছুতেই পারছি না। ওম কালী কালী চামটায় মালি, ওম কালী কালী চামটায় মালি, চন্দ্র মালি। কে কে তুই শয়তান? আমাদের কানাওয়ালা ফাঁদ গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক ও একটু সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ও এই কানাওয়ালা ফাঁদের সেকেন্ড পার্ট পাওয়ার জন্য একটি কমেন্টও অবশ্যই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। রাতের অন্ধকারে ঝিঝি পোকার ডাকে মেতে উঠেছে পুরো জঙ্গল। তাপস, সাধন, বিল্টু ও গ্রামের আরও কয়েকজন এক মনে জঙ্গলের সবচেয়ে বড় মৌচাকগুলি কেটে চলেছে। জঙ্গলের মাঝে কিছুটা জায়গা পরিষ্কার করে তাঁবু খাটাচ্ছে বেশ কয়েকজন। বন্যপ্রাণীর হাত থেকে বাঁচার জন্য ধুধু করে আগুন জ্বলছে চারিদিকে। বিল্টু এক নাগাড়ে মৌচাকে ধোঁয়া দিয়ে চলেছে। হঠাৎ গাছের ওপর থেকে কিছু খচমচ শব্দ শুনতে পেয়ে বিল্টু কাজ বন্ধ করে সরে দাঁড়ালো গাছের কাছ থেকে। ওপরের দিকে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো সে। তাকে দেখে ততক্ষণে তাপস ও সাধন কাজ বন্ধ করে তাকিয়ে আছে বিল্টুর দিকে। কি রে, তা কি হইল? এইভাবে গাছের উপর তাকিয়ে আছিস কেন? সাধন কাকা, ওই গাছের উপরে কি যেন আছে, হুড়মুড় করে নেমে আসছিল। হ্যাঁ, তা থাকতেই পারে, এত বড় গাছ, নিশ্চয়ই কোনো হনুমান বা বাদর আছে। বলছি কাকা, বাঘ ভালুক না তো? তাহলে প্রাণ নিয়ে বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে। এতক্ষণ তাদের পাশে দাঁড়িয়ে সব শুনছিল তাপস। সে এবার বলে উঠল, কি বলছিস কিরে বিল্টু? এতদিনে এই জঙ্গলের ধারে ছোট ছোট মৌচাক কেটে চলছিল না। অনেক কষ্টে এইসব মূল্যবান মৌচাকের সন্ধান পেয়েছি। যেভাবেই হোক এই কটা মৌচাক কেটে বাজারে বিক্রি করতে পারলেই সারা জীবন বসে খেলেও পয়সা শেষ হবে না। কি বলো কাকা, এই মৌচাকের এত দাম? হ্যাঁ রে শালায়, সোনার চেয়ে দামি এই চাক। আর ভালো করে মনে রাখবি, এই খবরটা যেন বাইরে না ছড়ায়। বল্টু আরও কিছু বলতে যাবে, কিন্তু তার মুখের কথা মুখেই থেকে গেল। সবাইকে অবাক করে সেই গাছের ওপর থেকে মুখ থুবড়ে পড়ল কিছু একটা মাটিতে। ও কাকা, এটা আবার কি? কোথা থেকে এলো? এ কি রে তাপস, এইটা কি? এ তুই আমাদের কোথায় নিয়ে এলি রে? আলো আধারেতে তারা সেদিকে দেখতে লাগলো। একটা পচা গলা, আধখাওয়া কঙ্কালসার দেহ পড়ে আছে। মাথার অর্ধেকটা পচে গলে মাথার খুলি বেরিয়ে আছে। জায়গায় জায়গায় চামড়া পচে গলে হাড় বেরিয়ে আছে। সাধন ভালো করে দেখতে লাগলো লাশটাকে, তারপর আর্তনাদ করে বলে উঠল, এই বিল্টু, এই কি সর্বনাশ হলো রে? এ তো পিতৃষের বাপ নরহরি রে। কি বলছো কি কাকা? নরহরি কাকা তো কিছুদিন আগেই শহরে গিয়েছিল। তার মানে নরহরি কাকাকে কেউ বা কারা খুন করে গাছে ঝুলিয়ে রেখে গেছে? তাদের কথাবার্তায় কোনো ভুরুক্ষেপ না করে এক মনে কিছু ভেবে চলেছে তাপস। তারপর তাপস বলে উঠল, কাকা সাবধান, আমার মনে হচ্ছে বিপদ আমাদের আশেপাশে ঘোরাফেরা করছে। কেন রে, কি হলো? কি আবার বিপদ হবে? দেখো কাকা, নরহরিকে যে বা যারা খুন করেছে তারা এই জায়গার খবর আগে থেকেই জানে।
অতএব তারা কখনোই চাইবে না যে আমরা এই চাকগুলো কেটে নিয়ে যাই। এই সব দেখে বেশ ভয় লাগতে শুরু করেছে বিল্টু। গ্রাম ছেড়ে এই গভীর জঙ্গলে কি জানি কি ভয় অপেক্ষা করছে তাদের জন্য। তাপসদা, এইবার তাহলে কি করব আমরা? আর কি করবি, নরহরির লাশটাকে তাঁবুতে নিয়ে চল, কাল এটার সৎকার করতে হবে। যথাযথ বাকিরা ততক্ষণে সেখানে এসে হাজির হয়েছে। এই সমস্ত ঘটনা দেখে আশ্চর্য হয়েছে সবাই। যা হোক করে লাশটাকে নিয়ে তাঁবুর বাইরে রাখলো তারা। রাত ভালোই হয়েছে। আকাশে চাঁদের ওপর কালো মেঘের চাদর ঢেকে দিয়েছে চারিপাশে। সবাই যে যার মতো খাওয়া দাওয়া শেষ করেছে। বিল্টু, সাধন আর তাপস তারা তিনজনে একটি তাঁবুতে বিশ্রাম নিতে থাকে, আর বাকি কয়েকজন অন্য তাঁবুতে। বাঁচাও, বাঁচাও আমারে, বাঁচাও, আ আ আ বাঁচাও, বাঁচাও আমারে, এই মরেছে। এইটা আবার আবার কিসের শব্দ? কোনো জন্তু জানোয়ার হামলা করলো নাকি রে? এই চুপ করো তো, কানের কাছে এত প্যান প্যান করো না। হাতের কাছে যা পাও তা বাগিয়ে ধরো আর আসো আমার পিছু পিছু। বিল্টু কিছু বলতে যাবে, কিন্তু তাপসের ধমকানিতে সে আর কিছু বলল না। সবাই চুপ করে তাপসের পিছু পিছু তাঁবুর বাইরে বেরিয়ে এলো। সবাইকে অবাক করে তাপস তার কোমরের খুর থেকে একটা রিভলভার বের করলো। জ্বলতে থাকা আগুনগুলো ধিক ধিক করে নিভতে চলেছে। বাঁচাও আমারে। তারা দেখলো লাশটা যেখানে ছিল সেখানে আর লাশটা নেই। জায়গায় জায়গায় রক্তের ছোপ আর আঁচড়ের দাগ। এ কি সাধন কাকা, এই লাশটা কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ রে, তাই তো দেখছি। শিয়ালে টিয়ালে টেনে নিয়ে গেল নাকি রে? আর জায়গাটার কি দশা হয়েছে? তাঁবুর ভেতর থেকে বাঁচাও আমারে, বাঁচাও, আ আ আ বাঁচাও, বাঁচাও আমারে। রক্ত ভেসে যাচ্ছে চারপাশ। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে থরথর করে কাঁপতে লাগলো রঘু ও সাধন। তাপস তৎক্ষণাৎ রিভলভারটি উঠিয়ে ধরেছে তাঁবু লক্ষ্য করে। বাঁচাও, বাঁচাও আমারে, বাঁচাও, আ আ। তারপর তাঁবু লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছুড়ল তাপস। পর মুহূর্তে তাঁবুর ভেতর থেকে এক অপার্থিব চিৎকার ভেসে এলো। হয়তো বন্দুকের গুলিতে আহত হয়েছে সেই প্রাণী। আকাশ পাতাল আন্দোলিত হতে থাকলো সেই জন্তুর চিৎকারে। অপ্রত্যাশিত এই ঘটনায় সবাই চেতনা হারাতে বসেছে। তারপর সব চুপ। মনে হচ্ছে শয়তানটা মরেছে। এ কথা বলেই বিল্টু ভয়ে ভয়ে তাঁবুর দিকে এগোতে যাবে, ঠিক তক্ষুনি তাঁবুর কাপড় ছিঁড়ে বেরিয়ে এলো এক বীভৎস ছায়ামূর্তি। প্রবল আক্রোশে সেই ছায়ামূর্তি চিৎকার করতে লাগলো। এই বিভীষিকা আর কেউ না, নরবরীর আত খাওয়া পচা গলা চিমড়ে শরীরটা তাজা রক্ত লেগে রয়েছে গোটা মুখে ও সারা শরীরে। তাপস আর এক মুহূর্ত দেরি না করে সেই ছায়ামূর্তি লক্ষ্য করে গুলি ছুঁড়তে যাবে, ঠিক সেই সময় নরহরি রূপ পিশাচটা ঝাঁপিয়ে পড়লো তার উপর। সাধন কাকা, সাধন কাকা, বিল্টু, বিল্টু বাসা, বাসা আমারে বিল্টু। তারপর টানতে টানতে নিয়ে গেল
আকাশের ঝোড়ঝাড়ের আড়ালে সাধন কাকা, শুধু সাধন কাকা, ভেসে এলো বিল্টু, বিল্টু বাঁচা, সাহায্যের মর্মান্তিক বাঁচা আমার বিল্টু, চিৎকার। কাকা। সর্বনাশ করেছে কাকা, এইবার আমাদের কি হবে? এত ভয় পেলে চলবে না রঘু। এই বিপদের হাত থেকে যেভাবেই হোক বাঁচতে হবে। ভোরের আলো ফুটলেই সব ভয় কেটে যাবে রে। সাধন ঘাড় ঘুরিয়ে আশেপাশেটা দেখতে লাগলো। জ্বলতে থাকা আগুনগুলো যেন নিভতে শুরু করেছে। আর এক মুহূর্ত দেরি না করে সাধন আর বিল্টু তাদের তাঁবুর ভেতরে ঢুকে চুপ করে বসে পড়ল। সবার কপালে ঘাম ঝরছে, জানান দিচ্ছে তারা রীতিমতো ভয় পাচ্ছে। এখন শুধু ভোর হওয়ার অপেক্ষা, তারপর তারা এই জঙ্গল ছেড়ে পালাবে। এইভাবে অপেক্ষা করতে করতে ঘন্টাখানেক কেটে যায়। হঠাৎ বিল্টু বলে উঠল, ও সাধন কাকা, একটু আমার সাথে বাইরে চলো না। কেন রে, এত রাতে আবার কি হইল? কাকা, একটু পেয়েছে। প্রচণ্ড ভয় পেয়ে বিল্টুর বাথরুম পেয়ে যায়। কিন্তু এই সব ঘটনা ঘটার পর আর তার বাইরে একা যাওয়ার সাহস হয় না। তাই সাধন কাকাকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। তাঁবু থেকে বেরিয়ে একটু দূরে গিয়ে দুজন মিলে বাথরুম সারে। বিল্টু যেই না তাঁবুর দিকে এগোতে যাবে, ঠিক তখনই সাধন কাকা মুখে আঙুল দিয়ে চুপ থাকতে বলল বিল্টুকে। তারপর ইশারা করে তাঁবুর দিকে দেখালো। নরহরির দেহধারী সেই পিশাচটা এসে দাঁড়িয়েছে তাঁবুর পাশে। মুখে কামড়ে আছে তাপসের কাটা মাথাটা। তখনও সেই মাথা থেকে টুপটুপ করে রক্ত পড়ছে। চোখের সামনে সেই কালো পিশাচটাকে দেখে সাধন ঠক ঠক করে কাঁপতে শুরু করেছে। আর এক মুহূর্ত দেরি না করে সাধন পাশে পড়ে থাকা আগুন থেকে জ্বলন্ত একটা কাঠ তুলতে যাবে, ঠিক তখনই সেই পিশাচটা ঝাঁপিয়ে পড়ল সাধনের ওপর। আর তার ধারালো রক্তমাখা দাঁতগুলি বসিয়ে দিল সাধনের গলায়। শুধু ভেসে এলো সাধনের মর্মান্তিক গলা। বিল্টু, বিল্টু, বাঁচা, বাঁচা আমারে বিল্টু। চোখের সামনে এই দৃশ্যটি দেখে আর সামলে রাখতে পারল না বিল্টু। জ্বলতে থাকা আগুনের সামনে জ্ঞান হারিয়ে পড়ল বিল্টু। তারপর সব অন্ধকার। যখন বিল্টুর জ্ঞান ফিরল, তখন সে চোখ মেলে দেখল আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে। আর হয়তো কিছু ঘন্টা পরেই ভোরের আলো ফুটবে। এমন সময় হঠাৎ তার কানে ভেসে এলো কোনো জন্তুর কিছু চেটে চেটে খাওয়ার আওয়াজ। সে এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখল পিশাচটি সাধনের দেহ চেটে চেটে খাচ্ছে। এই দৃশ্য দেখে বিল্টু রাগে যন্ত্রণায় ফুঁসতে লাগল। আশেপাশে তাকিয়ে সে তাপসের রিভলভারটি দেখতে পেল আর সেটি হাতে বাগিয়ে ধরল। এই আওয়াজে সেই পিশাচটি বিল্টুর দিকে ফিরে তাকালো। তার মুখে ফুটে উঠেছে এক কুটো হাসি, যেন নতুন একটি শিকার পেয়ে সে খুশি হয়েছে। তার উদ্দেশ্যে পিশাচটা এক পা করে এগিয়ে আসছে বিল্টুর দিকে। এই বন্দুক দিয়ে পিশাচটিকে যে মারা যাবে না, বিল্টু সেটা ভালো করেই জানে। আর কোনো উপায় না দেখে রিভলভারটি মাথায় ঠেকিয়ে নিজেকে শেষ করতে যাবে, ঠিক তখনই দেখতে পেল পিশাচটা যেখানে দাঁড়িয়ে আছে ঠিক তার পাশে রয়েছে তাদের আনা রান্না করার গ্যাস সিলিন্ডার। সেই পিশাচটা বিল্টুর ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে, তার আগেই বিল্টু সেই গ্যাস সিলিন্ডার লক্ষ্য করে গুলি করল। আর তৎক্ষণাৎ সেটা ফেটে গিয়ে আগুন ছড়িয়ে পড়ল চারিপাশে। সেই আগুনের গ্রাস থেকে রক্ষা পেল না সেই পিশাচ। নরহরির রক্তশূন্য ছিদ্রে হওয়া দেহটা দাউ দাউ করে জ্বলতে লাগলো আগুন। সেই পিশাচের চিৎকারে জঙ্গল যেন কেঁপে কেঁপে উঠছে। রাতের অন্ধকারে জঙ্গলের জন্তুরাও যেন ভয় পেয়েছে। আস্তে আস্তে সব
শুধু পড়ে রইল নরহরির দেহর এক মুঠো ছাই।